আসসালামু আলাইকুম ইরবান, তোমাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো গত লেকচারে আমরা পড়েছিলাম স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, ডোমেইন নেম সিস্টেম সহ যাবতীয় বিষয়। তো আজকের ওই লেকচারে আমরা পড়ব ওয়েবসাইটের কাঠামো। চলো শুরু করি। তো ওয়েবসাইটের কাঠামো জানার আগে আমরা তো আগে জেনেছি ওয়েবসাইট কি। এখন ওয়েবসাইট বিভিন্ন ধরনের হতে পারে। তুমি ফেসবুক, ইউটিউব, গুগল সহ প্রত্যেকটি ওয়েবসাইটের দিকে তাকাবে, দেখবে এক একটি চাইতে ভিন্ন। ওভারঅল এই ওয়েবসাইটগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, লিনিয়ার বা সিকোয়েন্স, হাইব্রিড বা কম্বিনেশন। তো যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, প্রতিটি পেজে ভিন্ন উপাদান থাকে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউট হলো ওয়েবসাইটের কাঠামো। এই যে আমরা এত এত পেজগুলো আছে, এই পেজগুলোতে কিভাবে সাজিয়ে একটার পর একটি রাখবো, এগুলো নিয়েই কাজ করে আমাদের ওয়েবসাইটের কাঠামো। এই ওয়েবসাইটের পেজে টাইটেল থাকে, হেডিং থাকে, প্রধান কন্টেন্ট থাকে, ইমেজ থাকতে পারে, ফুটার, হেডার ইত্যাদি থাকে। তো এগুলাকে যেভাবে বিন্যাস করে লেআউটের মাধ্যমে সাজানো হয়, এগুলোই মূলত ওয়েবসাইটের কাঠামো। তো আমরা একে এক করে সবগুলো ওয়েবসাইটের কাঠামো দেখব উদাহরণ সহ। এগুলো আমাদের এইচএসসি এক্সামের জন্য যেমন খুবই প্রয়োজন এবং আমাদের ফিউচার ওয়ার্কের জন্য অনেক প্রয়োজনীয়। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। সো হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোতে আমরা যে ওয়েবসাইটের পেজগুলো শাখা প্রশাখায় সাজানো থাকে তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলা হয়। সো শাখা প্রশাখা বলতে তোমরা জায়গায় দেখতে পাচ্ছ, এই যে আমাদের উদাহরণটি দেখতে পাচ্ছ, এই জায়গায় কি প্রথমে একটি কি আছে, হোম পেজ আছে, পরে কি আছে পেজ 1, পেজ 2, পেজ 3, তারপরে পেজ 2 এর কে কেন্দ্র করে আবার পেজ 2.1, আবার পেজ 2.2। তুমি ফেসবুকের কথাই চিন্তা করতে পারো, ফেসবুকেও আমাদের এইভাবেই থাকে। আমাদের নিউজ ফিড থাকে, সেটিংস থাকে, ভিডিও থাকে, রিলসের অপশন থাকে, পোস্ট করার অপশন থাকে। এগুলো হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচার। সো এতে ব্যবহারকারী প্রথমে হোম পেজ প্রবেশ করে, এটি হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো। হোম পেজ, মেনু, সাব মেনু, অন্যান্য পেজের লিঙ্ক থাকে। তুমি হচ্ছে হোম পেজে যাও, প্রথমে ল্যান্ড করো, এরপর তুমি বিভিন্ন পেজে ইচ্ছা করলে যেতে পারো। এই পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইটকে বিভিন্ন অংশে ভাগ করা যায়। এই স্ট্রাকচার ওয়েবসাইটের ভিজিটরগণ সহজে বুঝতে পারে কোন অংশ তার প্রয়োজনীয় তথ্য রয়েছে। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা যাবা। যদি তুমি ফেসবুকে ঢুকে যদি তুমি ভিডিও দেখতে চাও, অবশ্যই দ্রুত ভিডিও সেকশনে ক্লিক করে তুমি ভিডিওতে দেখতে পারবা। হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ওয়েব পেজগুলো এক বা একাধিক লেভেলে বিভক্ত থাকে। এই দেখো এক একটা লেভেল, তোমার হচ্ছে হোম পেজ থাকে, তারপরে এক লেভেল থাকে, এই যে এটা একটা লেভেল, এই যে একটা লেভেল, এই যে একটা লেভেল। তথ্য উপস্থাপন এটি সবচেয়ে সহজ ও উত্তম। ওয়েবসাইট কাঠামো মধ্যে এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ও যুক্তিযুক্ত। বেশিরভাগ ওয়েব পেজও এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। ওয়েবসাইটের কাঠামোটি হচ্ছে ওয়েব লিঙ্ক। যে ওয়েবসাইটের কাঠামোতে সবগুলো পেজ একটি অপরটির সাথে লিঙ্ক থাকে, ওয়েবসাইটের কাঠামোতে সবগুলো পেজ একটি অপরের সাথে লিঙ্ক থাকে। বুঝতে পারছো? তুমি প্রত্যেকটি যে পেজ আছে, ওই পেজ থেকে তুমি চাইলে আরেক পেজ, আবার ওই পেজ থেকে আরেক পেজ, কিন্তু আবার ওই যে পেজটা আছে 3 নাম্বার পেজ থেকে আবার প্রথম পেজে ফিরে যেতে পারবা। তোমাকে যদি আমি দেখাই, তাহলে তুমি এই জায়গায় দেখতে পাবা যে ধরো তুমি এই যে এই পেজ, ধরো তুমি এই পেজ নিলা, প্রথমে ঢুকছো, এখন এই পেজ থেকে তুমি এই পাশে গেলা, এই যে এই পেজে গেলা, আবার এই পেজ থেকে এই পেজে গেলা। এখন তুমি চাইলেই এই যে তোমার 3 নাম্বার পেজটা, এটা থেকে তুমি ডিরেক্ট এই প্রথম পেজে যাইতে পারতেছো কিনা? অবশ্যই যেতে পারতেছো। সো এইটাই হচ্ছে তোমাদের নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। তো আমরা পড়ি, মূল পেজের সাথে অন্য পেজ লিঙ্ক করা থাকে। অবশ্যই সাধারণত বড় ধরনের ওয়েবসাইট তৈরি এই কাঠামো বেশ জনপ্রিয় এবং কার্যকর। অবশ্যই ফ্রেম ব্যবহার করে তৈরি করা হয়। ওই পেজগুলো এই কাঠামোর মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে, যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা হয়। অবশ্যই এক্ষেত্রে অতিরিক্ত মেমোরি স্পেস প্রয়োজন হয় না। ব্যবহারের দিক থেকে স্ট্রাকচার সহজ হয়,
কারণ দেখো তুমি চাইলেই একটা পজিশন থেকে তুমি এক একটা পজিশনে যাইতে পারতেছো, খুবই সহজ। যত বেশি পেজ হবে তত এই ধরনের কাউন্ট করা জটিল হয়ে উঠবে। তবে একটু এটার কজ অ্যান্ড ইফেক্ট আছে, ঠিক আছে, কারণ এটা যত তোমার পেজ বাড়বো এটা একটু আমাদের হ্যান্ডেল করা একটু কঠিন। এটি নন লিনিয়ার এবং তুলনামূলক জটিল স্ট্রাকচার, হ্যাঁ অবশ্যই। কিন্তু তুমি অল্প অল্প পেজের জন্য অবশ্যই ঠিক আছে, কিন্তু যখন তুমি এটা বড় করবা তখন অবশ্যই একটার সাথে কানেকশন দিতে দিতে সমস্যা হতে পারে। এজন্য এইটা আমাদের তুলনামূলকভাবে একটু জটিল স্ট্রাকচার। পরবর্তী স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স। সো কোনো ওয়েবসাইটের পেজগুলো কমানুসারে করার স্ট্রাকচার বা কাঠামোকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়। সো এই যে দেখো, একটি সিকোয়েন্সিয়াল স্ট্রাকচারের কাঠামো কিরকম হয় দেখতে পারছো? এটা হচ্ছে একটি সিকোয়েন্সিয়াল কাঠামো। সো দেখো, এই যে তোমার পেজ ওয়ান, এই যে পেজ ওয়ান আছে, এই পেজ ওয়ান থেকে আবার পেজ টু, আবার পেজ থ্রি, এইটার সাথে এটা লিঙ্ক, এটার সাথে এমনি লিঙ্ক, আবার এইভাবে, আবার এইভাবে একটার সাথে একটা লিনিয়ার অর সিকোয়েন্স আকারে চলতেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে। তো লিনিয়ার না, সিকোয়েন্স আকারে চলতেছে না? তো এটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার। এতে প্রথম পেজ থেকে প্রতিটি পেজে পরপর সাজানো থাকে। এই যে প্রথম পেজ থাকবে, তারপর দ্বিতীয় পেজ থাকবে, তারপর তৃতীয় পেজ থাকবে, খুবই সহজ। এই ধরনের পেজগুলো সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। তোমার এই যে পেজগুলো আছে তুমি দেখবা নিচে এরকম ভাবে সাজানো থাকবে অথবা উপরের দিকে থাকবে, ঠিক আছে, এরকম উপরের দিকে থাকবে, যেমন নেক্সট থাকবে, প্রিভিয়াস থাকবে, ঠিক আছে, এভাবে তুমি যেতে পারবা। এটা হচ্ছে সবচেয়ে সরলতম স্ট্রাকচার। ওয়েবসাইটে কম সংখ্যক পেজ থাকলে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। সহজে পেজ আপলোড করা যায় এবং দ্রুত ব্রাউজার করা যায়। সাধারণত প্রোগ্রামিং বা ট্রেনিং সাইটে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। বই, ম্যাগাজিন ইত্যাদির ক্ষেত্রেও এই স্ট্রাকচার ব্যবহৃত হয় এবং অনলাইন ফোরাম ফিল আপ করার ওয়েবসাইটে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। একটি উদাহরণ হচ্ছে ইউটিউব। বুঝতে পারছো? কারণ দেখো তুমি ওইভাবে না দেখলেও তোমার হচ্ছে ইউটিউবটা কিন্তু আমাদের সিকোয়েন্সিয়াল স্ট্রাকচারের ভিতরেই পড়ে। কারণ দেখো তুমি যখন হচ্ছে স্ক্রিন স্ক্রল করো তখন কিন্তু একটার পর একটা ভিডিও আসতে থাকে, এটি কি নেক্সট হচ্ছে না? তো এটাই হচ্ছে, আবার চাইলে কিন্তু আমার উপরে যেতে পারতেছো। এর জন্য এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বা লিনিয়ার কাঠামো। সো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটের কাঠামোর ভিতরে হাইব্রিড বা কম্বিনেশনাল কাঠামো। হাইব্রিড বা কম্বিনেশনাল কাঠামো, সো একাধিক কাঠামো ব্যবহার করে ডিজাইন করে ওয়েবসাইট হাইব্রিড বা কম্বিনেশন মিক্স স্ট্রাকচারে বলা হয়। সো দেখো তুমি এই জায়গায় কি করছো, এই জায়গায় একটা হাইব্রিড কম্বিনেশন তুমি দাঁড় করেছো। তোমার এই জায়গায় হায়ারার্কিক্যাল বা ট্রি কানেকশনও থাকতে পারে, ওয়েব লিঙ্কও থাকতে পারে, লিনিয়ার যেটা আছে সিকোয়েন্সিয়াল ওটাও থাকতে পারে। সবকিছু মিলে তুমি একটা স্ট্রাকচার দাঁড় করলা, যেটা তোমার সবগুলো স্ট্রাকচারই আছে মোটামুটি। তো এই ধরনের স্ট্রাকচারগুলোকে বলা হয় হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তো ধরো বলছে যে ধরনের কাঠামো ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে অবশ্যই, আবার সহজও আছে আবার একটু হার্ডও আছে, কিন্তু তোমার কি ডাটাগুলো ভিজিটরদের জন্য ভিজিট করা সহজ হয়। এবং সাধারণভাবে লিনিয়ার কাঠামো এবং হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে হাইব্রিড কাঠামো তৈরি করা হয়, যেমন গুগল। গুগল কি? গুগল একটা হাইব্রিড বা কম্বিনেশনাল কাঠামো। সো দেখো এই জায়গায় আমাদের উদাহরণটা দেওয়া আছে যে হাইব্রিড বা কম্বিনেশনাল সেলস টিম স্ট্রাকচার দেওয়া আছে। প্রথমে থাকে আমাদের সেলস হেড, এবং এই সেলস হেডের বরাবরই থাকে দুইটি ইনসাইড সেলস ম্যানেজার, দুজন আছে। আবার এদের জন্য আবার থাকে হচ্ছে দুজন, আবার এদের জন্য আবার কয়েকজন থাকে। এভাবে এভাবে কিন্তু তোমার হচ্ছে তৈরি হচ্ছে। দেখো যেহেতু এটি লেভেলে থাকে, এই যে লেভেল লেভেল আকারে থাকে, এগুলো কিন্তু একটি হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচারও বলা যায়। আবার যেহেতু লিঙ্ক আকারে আছে, এটা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বলা যায়। তো এটা হচ্ছে আমাদের হাইব্রিড বা কম্বিনেশনাল কাঠামো। এই যে চারটি স্ট্রাকচার আছে এইটা আমাদের এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলা আমাদের এসএসসি এক্সামে বরাবরই আসে। সো এগুলো আমরা মনে রাখবো, এগুলার আমাদের কাঠামোর বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, এবং আমাদের এক্সামে এইভাবে চিত্র দেওয়া থাকতে পারে, চিত্রগুলো দেখে আমাদের বর্ণনা করতে হতে পারে। সো এগুলো আমাদের বুঝতে হবে। সো আমরা বই ফলো করব, বইয়ের ভিতরেও আমাদের বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, ওরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করব এবং বুঝে বুঝে আমরা বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে রাখবো।